নমস্কার। বহুদিন পর আবার ফেসবুক লাইভে আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে। আপনারা যদি কেউ লাইভে উপস্থিত হয়ে থাকেন তাহলে একটু জানাবেন যে আওয়াজটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা। বহু মাস পর আজ লাইভ এলাম, অনেকদিন পর বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন পর আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করার সুযোগ আমি পাচ্ছি। কে শুনছেন বা না শুনছেন কিছু মনে করবেন না, সেটার থেকেও বড় গুরুত্বপূর্ণ আমার কাছে যে আমি আলোচনা করার সুযোগ পাচ্ছি, তাতে আমার যা উন্নতি কিঞ্চিত হওয়ার তা হবে। আজকে একদম নতুন একটি বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, ইন্ডিয়ান মংস পেজকে একটু জিজ্ঞাসা করছি যে আমার আওয়াজ কি পরিষ্কার, একটু জানাবেন, নইলে ঠিক শুরু করার কনফিডেন্স পাচ্ছি না। আজকে বুধবার দিন, বেশ কয়েক মাস ধরেই বা কয়েক দিন ধরেই শেষ, মানে আমার লাইফ যখন লাস্ট এন্ড হয়েছিল, একটা আমরা পরিকল্পনা করেছিলাম, আপনাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যে স্বামী শিষ্য সংবাদ নিয়ে বৃহস্পতিবার এবং রবিবার এই দুদিন 8:30 থেকে আমি আলোচনা করতাম, এবং সেই আলোচনা অবশ্যই এখনো চলবে, কারণ বইটি এখনো শেষ হয়নি। বইটি শেষ হতে এখনো ঢের দেরি রয়েছে। সেই আলোচনার সাথে স্বামী শিষ্য সংবাদের আলোচনার মধ্যে তো অনেক রকম কথা থাকে। স্বামীজির সাথে শিষ্যের যেমন কট্টর বেদান্তের কথাও রয়েছে, তেমন সমাজ কিভাবে তৈরি হবে সেই নিয়ে কথা রয়েছে, আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা রয়েছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে যে এমন একটা কিছু কি নিয়ে আলোচনা করলে হয়, শাস্ত্রের গ্রন্থ আপনারা তো এতদিন ধরে শুনছেন, যেখানে শুধু অদ্বৈতবাদ নিয়েই আলোচনা থাকবে, প্রকরণ গ্রন্থ যেগুলোকে শাস্ত্রের বলা হয়। তো আপনারা অনেকেই জানিয়েছিলেন যে এরকম কিছু হলে ভালো হয়। তো সেই জন্যই যোগ বাশিষ্ঠ সার এই বইটি উদ্বোধন থেকে স্বামী ধীরেশানন্দজি ব্যাখ্যা করেছেন। সেই যোগ বাশিষ্ঠ সার নিয়ে প্রত্যেক বুধবার আপাতত ঠিক হয়েছে আলোচনা করার চেষ্টা করব আমি, যতটুকু আমার সাধ্য। একটি অত্যন্ত কঠিন বই, সাধু সমাজের খুব প্রিয় বই। সব থেকে বড় কথা যেটা, সাধু সমাজ যারা শুধুমাত্র ঈশ্বর চিন্তা নিয়েই পড়ে থাকে। স্বামী শিষ্য সংবাদও সাধু সমাজের খুব প্রিয় বই, কিন্তু তা গৃহস্থদেরও খুব প্রিয় বই, অনেক গৃহস্থদের। কিন্তু যোগ বাশিষ্ঠ সার খুব বেশি গৃহস্থ পাঠ করছেন এমনটা দেখা যায় না, কারণ সেখানে পুরো মানে জগৎ ব্যাখ্যা করে জগৎকে পুরো কেটে কেটে উড়িয়ে দেওয়া রয়েছে। বশিষ্ঠ দেব, স্বয়ং বশিষ্ঠ দেব তার শিষ্য রামচন্দ্র, শ্রী রামচন্দ্রকে যখন উপদেশ দিচ্ছেন, সেই বইটি যোগ বাশিষ্ঠ, সেই মূল গ্রন্থ যোগ বাশিষ্ঠ থেকে সেটি একটি অত্যন্ত বড় বই, এবং সেখানে প্রচুর কথা রয়েছে। সেই বইটি থেকে এক আমার শ্রদ্ধেয় পণ্ডিত অধ্যাপক শ্রী ভিখানলাল আত্রেয়জি, তিনি বেশ কিছু তার মধ্যে থেকে সার বের করেন। ধীরেশানন্দজি বা ভূমিকাতে কে লিখেছেন আমার দেখা হয়নি, খুব সুন্দর একটা লাইন দেখেছিলাম যে মূল যোগ বশিষ্ঠ থেকে সারের থেকে বাদ দেওয়াটা খুবই জটিল একটা ব্যাপার। সারের থেকে বাদ দেওয়া, কারণ গোটাটাই সার, তার থেকে বাদ দেওয়ার কিছুই ছিল না। কিন্তু যদি না ভিখনলাল আত্রেয়জি এই কাজটি করতেন, তাহলে টিকাকরদের খুব সমস্যা হতো। এবার গোটাটাই সার। যোগ বশিষ্ঠ মানে বশিষ্ঠদেব যখন রামায়ণ যে রামজিকে উপদেশ দিচ্ছেন, কোনোটা তো কম বা বেশি হতে পারে না, কোনোটা বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম ইম্পর্টেন্ট এমন তো হতে পারে না। কিন্তু তার মধ্যে থেকে আমাদের প্রয়োজনের অনুসারে, আমাদের প্রয়োজনীয়তা অনুসারে কিছুটা অংশ শ্রদ্ধেয় ভিখনলাল আত্রেয়জি আলাদা করে নিলেন, এবং 10টি প্রকরণ বা অধ্যায় এখানে রয়েছে।
সেই অধ্যায়গুলোতে আমরা পরে ঢুকবো। আজ প্রথম দিন, এবং যতদূর আমার মনে হয় দ্বিতীয় দিনও প্রাক কথন বলে একটি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টিতেই আমরা মনোনিবেশ করার চেষ্টা করব। কারণ প্রাক কথন অধ্যায়টি অন্তত কিছুটুকু, প্রথম যে অংশটুকু আমি দেখলাম, এড়িয়ে যদি আমি একদম প্রথম অধ্যায় বৈরাগ্য প্রকরণ সেই জায়গাতে যাই, তাহলে হয়তো আপনাদের একটু শুরু করতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। কারণ বইটির শুরুতেই বলা হয়েছে প্রাক কথন খুব গুরুত্বপূর্ণ, তারপর যাচ্ছে বৈরাগ্য প্রকরণ, তারপর মুমুক্ষু প্রকরণ, এমন অধ্যায় রয়েছে। প্রথমেই বলে নি, কঠিন আছে বইটি, ভীষণ কঠিন আছে। কিন্তু যারা আধ্যাত্মিক জিজ্ঞাসু মানুষ, যারা জানতে চান এই তত্ত্বটা কি, যাদের আগ্রহ রয়েছে, তাদের আগ্রহ বাড়াবার জন্য দুর্ধর্ষ একটি বই। সূক্ষ্ম তত্ত্ব রয়েছে, কিন্তু বুঝতে চাইলে খুব সহজ, যদি বুঝতে চান। আর খোলাখুলি বলা থাকলো, আমার বলতেও কোনো অসুবিধা হতে পারে, কারণ আমি বিশাল কেউ নই। আপনারা বারবার আমাকে প্রশ্ন করতে পারেন, তবে একটাই অনুরোধ, শেষে প্রশ্ন করলে আমার পক্ষে উত্তর দেওয়াটা সুবিধার হয়। একদম আলোচনার শেষে গিয়ে আপনারা প্রশ্ন করুন, যে যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। শুরু করছি আমার গুরুদেব শ্রী ভগবানকে প্রণাম জানিয়ে। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, যোগা বাশিষ্ঠ সার। প্রাক কথন। যোগ বাশিষ্ঠ বেদান্ত সাধননিষ্ঠ মহাত্মাগণের অতি প্রিয় গ্রন্থ। অতিশয় শ্রদ্ধার সহিত তাহারা এই গ্রন্থের পুনঃ পুনঃ শ্রবণ ও মনন করিয়া থাকেন। প্রত্যেকটা লাইন এই বইটার আমি দেখেছি, আমি যখন পড়েছি, যে ভীষণ ভীষণ জরুরি কথা। ওই যে প্রথমেই যে কথাটা বললাম, যে মূল যে গ্রন্থ যোগ বাশিষ্ঠ, সেখান থেকে বলছেন যে সার রেখে বাদ দেওয়াটা বড় মুশকিল, কারণ পুরোটাই সার, প্রত্যেকটা লাইন এক একটা অর্থবহ। বলছেন যে যোগ বশিষ্ঠ এটা কাদের জন্য না, বেদান্ত সাধননিষ্ঠ মহাত্মাগণের অতি প্রিয় গ্রন্থ। যারা দ্বৈতবাদ ভালোবাসবে, যাদের মনে হবে যে কৃষ্ণ আমার সামনে এসে বাঁশি একটু বাজালে খুব ভালো হয়, যাদের মনে হবে যে মা এসে আমার সামনে একটু লীলা করে একটু জ্যোতি দেখিয়ে চলে যান না, কি এমন ক্ষতি, তাদের জন্য এই বই নয়। এই বই কাদের জন্য? বেদান্ত সাধননিষ্ঠ, মানে যে বাইরের জগতের কিছু দেখতে চাইবে না, যে ভিতরে ডুব দিতে চাইবে, যে একমাত্র নিজেকে বোধ ছাড়া আর কোনো কৃষ্ণের বাঁশি বাজানোর প্রতি তার আকর্ষণ থাকবে না। কৃষ্ণের বাঁশি আমি বাইরে শুনতে পাচ্ছি, সেটা আমাকে প্রলুব্ধ করছে, শুনতে খারাপ লাগবে, কিন্তু সেও তো একটা জগৎ সৃষ্টি করছে আমার জন্য। হতে পারে তা এক উচ্চতর জগৎ, আর একটু সুন্দর জগৎ, তাও তো জগৎ। পার্ক স্ট্রিট দিয়ে যখন হাঁটি, একটা বাঁশিওয়ালা খুব সুন্দর বাঁশি বাজায়, সুন্দর লাগছে, আমি ধ্যানস্থ হয়ে গেলাম, আমি শুনতে পাচ্ছি বাঁশি বাজছে, বাঁশি বাজছে, আমি শুনতে পাচ্ছি, আমার থেকে দুই হয়ে বাঁশিটা বাজছে, এক নই। এক হলে শোনা শুনি দেখা দেখি কিচ্ছু থাকে না। সেই পার্ক স্ট্রিটের বাঁশিওয়ালার বাঁশির থেকে আরো অনেক উচ্চ স্তরের, কিন্তু ওটাও একটা স্তরের পার নয়। তো বলছেন কি, যে বেদান্ত সাধননিষ্ঠ মহাত্মাগণের এটা অতি প্রিয় গ্রন্থ। যারা আমিতে ডুবে থাকা ছাড়া আর কিচ্ছু চান না, আমি ছাড়া আর কিচ্ছু বোঝেন না, তাদের জন্য এই যোগ বাশিষ্ঠ মূল যেই গ্রন্থ, সেটি অতি প্রিয় গ্রন্থ। অতিশয় শ্রদ্ধার সহিত তাহারা এই গ্রন্থের পুনঃ পুনঃ শ্রবণ ও মনন করিয়া থাকেন। বলছেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। বইটা এমনিও তো পড়া যেতে পারে, কিন্তু বলছে কেন, যে অত্যন্ত শ্রদ্ধার সাথে। শ্রদ্ধা শব্দটার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে। শ্রদ্ধাটা মানে শুধু রেসপেক্ট নয়। ইংলিশে রেসপেক্ট শ্রদ্ধার ঠিক ঠিক প্রতিশব্দ হয়নি, করা যায়নি। শ্রদ্ধার সাথে আমার সমর্পণ মিশে থাকে, আমার মানে তন মন ধন সমস্ত কিছুর একাগ্রতা মিশে থাকে শ্রদ্ধার সাথে, আরো অনেক কিছু নিয়ে শ্রদ্ধা আসে।
তো বলছেন অতিশয় শ্রদ্ধার সহিত তাহারা এই গ্রন্থের পুনঃ পুনঃ শ্রবণ ও মনন করিয়া থাকেন। বলছেন ভীষণ শ্রদ্ধার সাথে, মানে শ্রদ্ধা মানে শুধু এটা মন দিয়ে শুনছি তা নয়, আমাদের শরীর মন চিত্ত এক করে তারা এই গ্রন্থটির বারবার শোনেন, একবার নয়, একবার শুনে বন্ধ করে দিলেন না, বলছেন ভীষণ মন দিয়ে, এবং প্রত্যেকবারই ওই ভীষণ মন দিয়েই শুনতে হবে, তবেই কিছু কাজ হতে পারে। প্রণাম সবাইকে, প্রণাম যারা প্রণাম জানাচ্ছেন, যারা জানাচ্ছেন না সবাইকে অশেষ অশেষ প্রণাম। তো এই কথা কিভাবে শুনতে হবে বলছেন শাস্ত্রকার, কিভাবে বলছেন, বলছেন যে গভীর শ্রদ্ধার সাথে এবং যতবার শুনবো পুনঃ পুনঃ শ্রবণ এবং মনন প্রত্যেকবারই অতিশয় শ্রদ্ধার সাথে করতে হবে। মানে যেখানে আমার শরীর মন প্রাণ একভাবে শুনছে। এবার কথা হচ্ছে শোনা কেমন, শ্রবণ কেমন। শ্রবণ কেমন বিষয়, আমি গান শুনছি, তার সাথে আমি হয়তো আমার কলেজের অ্যাসাইনমেন্ট লিখছি, এটাকে শ্রবণ বলে না, কারণ গানটা আমার কানে ঢুকছে, সাথে আমি কাজ করছি। আমি গুরুর কথা শুনছি, আমি গুরুর সামনে বসে রয়েছি, আমি শুনছি গুরুর কথা, বলছি তো আমার শ্রবণ হচ্ছে। কিন্তু আমার মন যেন কোথাও একটা মাঝে মধ্যে এপারা ওপারা বেড়াতে ঘুরছে। আমি গুরুর কথা শুনছি, আমার কাছে কিন্তু তখন গুরুর বাণী অদ্বৈতবাদীদের ক্ষেত্রে তখন আমার গুরুর চোখের চশমাটা ঠিক আছে তো, বা গুরুর শরীর ঠিক আছে তো, না, তখন আমি গুরুর যখন কথা শুনছি তখন কথাই শুনবো। যখন চশমা ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, যখন শরীর ঠিক আছে কিনা দেখতে হবে, তখন আমি সেটা দেখবো, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন কথা বলছেন গুরু, যখন ব্রহ্মবাক্য বলছেন, তখন সেই ব্রহ্মবাক্য শোনা ছাড়া আমার মনে যেন আর কোনো বৃত্তি না ওঠে, আমি শুধু শুনছি, এবং আমার প্রাণেও যেন আর কোনো চিন্তা না আসে, মনে প্রাণে যেন আর কোনো চিন্তা না আসে, আমার শরীর যেন একাগ্র হয় ওই কথায়, আমার চোখ যেন অন্যদিকে না যায়, পিছন থেকে কেউ এলো আমি এই ঘুরে তাকিয়ে দেখলাম, না, এটা শ্রবণ নয়, এভাবে গুরুর কথা ব্রহ্মবাক্য শোনা নয়। আমি পিছন ঘুরে দেখবো না, তখন আমার মন ডুবে থাকবে, আমার গুরু ব্রহ্মবাক্য বলছেন, আত্মতত্ত্ব বলছেন, বলছেন এইভাবে শ্রবণ করতে হবে। এইভাবে যদি শ্রবণ হয়, একটার সাথে একটা রিলেটেড। অদ্বৈত বেদান্ততে কিন্তু মূল হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এবং নিদিধ্যাসনের গভীরে সমাধি। ধ্যান অদ্বৈত বেদান্তে খুব একটা বিষয় নয়, ধ্যান রাজযোগের বিষয়। তো শ্রবণ এমন হবে, এবং শ্রবণ যখন এমন হবে, যখন আমি মন বুদ্ধি চিত্ত সব এক করে আমি শুনবো, তখন অটোমেটিক্যালি আমি বাড়িতে আসি কি কাজ করি কি খাই, আমার ভিতরে কন্টিনিউয়াসলি গুরুর সেই বলা ব্রহ্ম বাক্য চলতে থাকবে, খালি মনের মধ্যে এই কথাগুলোই ঘুরবে। এটাকে বলছে মনন, যে ক্রমাগত মনন হচ্ছে। এবার মননটা কেমন হয়, মননটা হয় মানে এটা আমি একদম গ্রামাটিক্যালি বলছি যে এইভাবে বিষয়গুলো হওয়া উচিত, এবং এইভাবেই হয়। মানে প্রাচীন কোনো গ্রন্থে বলে গেছে তা নয়, বর্তমানেও আপনি যদি শুরু করেন, সে আপনি যেই বয়সেরই হন, যেই সময়েরই হন, যদি শুরু করেন, তাহলে সেইভাবেই পথ আপনি এগোবেন। বলছি এবার শ্রবণটা তো এমন হলো, এবার মনন কি হচ্ছে, যখন আমি এভাবে শুনলাম যে আমার তন মন চিত্ত এক করে শুনছি, শরীর মন প্রাণ এক করে, ন্যাচারালি আমার ভিতরে ওই কথাগুলোর একটা রোলিং শুরু হবে, যে উনি এটা বলছিলেন, এটা বলছিলেন, কিন্তু তারপরেও মাঝে মধ্যে ফাঁক করে আমার মন বেড়াতে বেরোবে। আমার মনের বেড়াতে বেরোনো, নরোত্তম দত্ত আপনাকে অনুরোধ জানাচ্ছি, একদম শেষে গিয়ে আপনি দয়া করে প্রশ্নগুলো করুন, কারণ নইলে উত্তর দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, মানে প্রশ্নগুলোই খুঁজে পাওয়া যায় না। যারা প্রশ্ন করতে চান তারা সবাই শেষে প্রশ্ন করুন, আমি সবার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। মনন এটা হচ্ছে যে বারবার মনে ওই চিন্তা চলছে, কিন্তু তাও মাঝে মধ্যে মন পাড়া বেড়াতে বেরোচ্ছে। তো এই মনের পাড়া বেড়াতে বেরোনো আটকানোর উপায় কি না, মনন যখনই বুঝছি আমার মন পাড়া বেড়াতে বেরোচ্ছে, আমার মন পাশের বাড়ি কি হচ্ছে বা পাশের ঘরে কি হচ্ছে, বা আমার মনের
অন্য পাড়ায় কি হচ্ছে। আমার মনে যেই পাড়াতে শুধু ব্রহ্মচিন্তা হচ্ছে সেটা তো এক পাড়া, কিন্তু আমার মনে তো আরো পাড়া আছে, এ পাড়া ও পাড়া সে পাড়া। আমার মন যখনই ব্রহ্ম পাড়া ছেড়ে অন্য পাড়ায় ঘুরতে বেরোচ্ছে, এবং যেই মুহূর্তে আমি বুঝতে পারছি আরে মন অন্য চিন্তা করছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমি আবার আমার নিজের ব্রহ্ম চিন্তনে ফিরলাম। যতক্ষণ বুঝতে পারছি না সে তো পারছি না। ঘটনাটা ঠিক এরকম ভাবে হয় যে প্রথম দিকে 1-2 মিনিট 3-4 মিনিট পেরিয়ে যায়, আমরা বুঝতেই পারি না আমার মন অন্য পাড়া ঘুরতে বেরিয়ে গেছে। তারপর ধীরে ধীরে সাধনের ফলে ধীরে 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 1-2 সেকেন্ড আবার মন ফেরে। এই মন কোথায় গেল, নিজেরই মন কোথায় গেল, এই তো আমি আমার চিন্তা করার কথা ছিল, আমি কি চিন্তা করছি, মন আবার আমার নিজের ভিতরের পাড়ায় ফিরলো। এই আসা যাওয়া করতে করতে এই ভিতরেই প্রথমে মন বাইরের পাড়ায় ঘুরতে বেরোয়, তারপর মন ভিতরেরই বিভিন্ন পাড়া রয়েছে যেটা বললাম, সেই ওই ভিতরের বিভিন্ন পাড়া ঘুরতে বেরোয়, পাড়া বেড়ায়। তো প্রথম দিকে একটু লং টাইম ঘোরে, নজর কম থাকে। ধীরে ধীরে যখন নজর বাড়ে তখন পাড়া বেড়ানোর সময় মন কম পায়, চট করে ধরা পড়ে যায়। আমি যদি জানি যে চোর রাত্রে চুরি করতে আসে, এবং আমি চোরের দিকে সতর্ক দৃষ্টি রাখি, রোজ দৃষ্টি রাখছি, এই চোর চুরি করতে আসবে, চোর চুরি করতে আসবে, তো চোরটাকে আমি একদিন না একদিন ঠিক ধরবো। ঠিক এখানে ওই মন নামক চোর ধরা পড়ে যে সে ঘুরতে বেরিয়েছে, এবং আস্তে আস্তে 1 মিনিট 2 মিনিট এরম ভাবে যে লম্বা লম্বা ভাবে আমরা হারিয়ে যাই যে আরে আমার তো মন ব্রহ্ম চিন্তা করার কথা ছিল, আত্মচিন্তা করার কথা ছিল, আমি কি ভাবছি। যেই মুহূর্তে ভাবনাটা ফেরে সেই মুহূর্তে আমি ব্রহ্ম চিন্তায় ফিরি। এই করতে করতে একটা সময় মন আর পাড়া বেড়াতে বেরোয় না। তখন মনের কি অবস্থা হয়, ক্রমাগত মন আত্মচিন্তাই করে। গুরুর থেকে যেই কথা শুনে এসছি, শ্রবণ করে এসছি, যেই ব্রহ্ম বাক্য শ্রবণ করে এসছি, মন ক্রমাগত সেই এক চিন্তা করে। সেই এক চিন্তাটা কেমন না, বলছে যে তৈল ধারাবত, যখন জল ঢালবেন এরকম করে মাঝে একটু কেটে 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 যায়, কিন্তু যখন তেল ঢালা হয় দেখবেন কোনো কিছু ছাড় নেই, একদম একদম তৈল ধারাবত, মানে একভাবে পড়ছে। তখন মনের যখন পাড়া বেড়ানো, আবার আমার কথাটা বলে আমার নিজের খুব ভালো লাগলো, যখন মনের ভিতরে এপাড়া ওপাড়া বেড়ানো বন্ধ হয়ে শুধু ব্রহ্ম চিন্তাতেই রত হয়, যখন একভাবে ওই চিন্তা ক্রমাগত মন করতে থাকে, ক্রমাগত ওই এক চিন্তা মন করতে থাকে, যেখানে তার মাঝে আর কোনো ছেদ পড়ে না, তখন তৈল ধারাবত ঈশ্বর চিন্তা হচ্ছে বলা হয়। এবং এই চিন্তাটা যখন গভীর যায়, আরো আরো হতে থাকে এই মননটা, সেই অবস্থাটাকে নিদিধ্যাসন অবস্থা বলা হয়। নরোত্তম দত্ত, আশা করি আপনি আপনার উত্তর পেলেন। এই মননটাই যখন মন অন্য পাড়া ছেড়ে ক্রমাগত নিজের পাড়াতেই বসবাস করে এবং ক্রমাগত সেই বিষয় নিয়ে বারবার চিন্তা করে, তারও একটা গভীর অবস্থায় বলছে যে নিদিধ্যাসন। এই নিদিধ্যাসন অবস্থা যদি কারুর হয়, এই অবস্থায় যাওয়া বেশ কঠিন আছে, কিন্তু চাইলে সহজ আছে, শুধু চাইলে না, গুরু কৃপা যদি থাকে তাহলে সহজ। এই নিদিধ্যাসন অবস্থায় যখন কেউ পৌঁছাচ্ছে, সেই নিদিধ্যাসন অবস্থা মানে হচ্ছে এটা আরো কন্ডেন্সড হচ্ছে যে আমি ক্রমাগত আত্মচিন্তা করছি, আমার ভিতরে জগৎ বলে কিছু নেই, ভিতরে ক্রমাগত শুধু আমিটা কই, আমি নিজেকে খুঁজে বেড়াচ্ছি যখন ভিতরে, সেই নিদিধ্যাসন অবস্থার পরিপক্কতাতেই সমাধি হয়, যেখানে কৃষ্ণের বাঁশি শোনা যায় না, যেখানে মায়ের নাচ দেখা যায় না, সেইখানেই কি হয়, যাই হয় তাই হয়। ওই বলে সমাধি অবস্থা, দর্শন টর্শন কিচ্ছু হয় না, দর্শন টর্শন হয় না, ওই যাই হয় তাই হয়, এরকম ভাবেই বলা যাবে, এর বেশি বলা যায়নি, আজ অব্দি কেউ বলতে পারেনি। নিদিধ্যাসন অবস্থার পরিপক্কতায় বলছে সমাধি হয়, সেই সমাধির কোনোখানে আবার জ্ঞান, সেই জায়গাটায় পরে আসছি।
হ্যাঁ, গজুলিজু দাস, যোগা বাশিষ্ঠ, সারব, এটা নিয়ে আলোচনা হচ্ছে। উত্তরাখণ্ড নিবাসী প্রায় ১০০তম বর্ষ বৃদ্ধ সদা বেদান্ত বিচার পরায়ণ অন্তর্মুখ এক মহাত্মা একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন। প্রথমে এই লাইনটা বলি, কেন এই লাইনটা এখানে লেখা হয়েছে, কেন এই লাইনটা জরুরি, সেই মানুষটার পরিচয় দেওয়া হলো। পরিচয়টা কেমন না, উত্তরাখণ্ড নিবাসী প্রায় ১০০তম বর্ষ বৃদ্ধ। উত্তরাখণ্ড, যেখানটাকে মূলত ভারতবর্ষের দেবভূমি বলে বলা হয়, হ্যাঁ, যেই জায়গাটাকে মূলত দেবভূমি বলে বলা হয় সেখানে রয়েছেন, ওখানে নিবাসী, তার মানে বোঝাই যাচ্ছে উনি সাধন ভোজন নিয়ে থাকেন। বলছেন ১০০তম বর্ষ বৃদ্ধ, প্রায় ১০০ বছর তার, যে সদা বেদান্ত বিচার পরায়ণ, তিনি সব সময় বেদান্তের বিচার নিয়ে রয়েছেন। বেদান্তের বিচার কেমন, সৎ এবং অসৎ, এটা নিরূপণ করা, যে সত্য কোনটা। আমি জগৎ দেখছি, আমি বিশাল জিনিস, 5 স্টার হোটেল দেখছি, আমি সব দেখছি, কিন্তু সত্য কোনটা, এই সমস্ত সত্য, নাকি আমির ভিতরে সেই অনন্ত সত্তা সত্য। আমার গুরুদেব ভগবানকে কিছুদিন আগেরই ঘটনা, একটি প্রয়োজনে একটি 5 স্টার হোটেলে এক ভক্ত তাকে নিয়ে গেছিলেন, তিনি ছিলেন, এবং সেখানে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। সময় কেটে যাচ্ছে, তার যে ব্যক্তিগত সেবক সে দেখছে উঠছেন না ভগবান, তো সেই ব্যক্তিগত সেবক ব্রহ্মচারী ছেলেটি, সে লাস্টে উপায় না পেয়ে ভগবানকে ডাকছে, সাড়া পাচ্ছে না। তারপর ভগবান বলছেন, আমি হারিয়ে গেছিলাম, আমি তলিয়ে গেছিলাম, ওই সময়টা আমার সমাধি হয়েছিল। এই সৎ অসৎ বিচার। কোথায় 5 স্টার হোটেল, তার কি জাঁকজমক, তার কাছে কোনো কিছু সাবজেক্টেই পড়লো না। তিনি গেছিলেন, দেখলেন এবং সমাধিস্থ হয়ে পড়লেন। এবং তারপর যখন ভগবানের সাথে কথা হচ্ছে, তখন তিনি বললেন, কি বা 5 স্টার, কি বা কি, আসল তো ওটাই। তো বলছেন যে বেদান্ত বিচার পরায়ণ অন্তর্মুখ এক মহাত্মা। অন্তর্মুখ, দুই রকম মানুষ। আমরা বেশিরভাগ সব মানুষ বহির্মুখ, সব বলতে চাই, সব সব মানে কথা বলতে লাগে আমাদের, কিন্তু অন্তর্মুখ কিছু মানুষ যারা ভিতর দিকে তাকিয়ে বসে রয়েছেন। আমরা মুখ খুললেই বেশিরভাগ কি করি, জগতের কথা বলা শুরু করি। ভিতরের বর্ণনা তো বেশিক্ষণ করা যায় না। বেশিক্ষণ যদি ভিতরের বর্ণনা করার ক্ষমতা থাকতো আমাদের, তাহলে আমরা সমাধিস্থ হয়ে থাকতাম সারাক্ষণ। তাই জন্য বেশিরভাগ মহাত্মারা বেশি সমাধি হয়ে গেলে আবার অনন্তের ডাক চলে আসে, এবং তাদেরকে তো সমাধির পরে তারা তো তার হাতের পুতুল থাকেন, সেই মহাশক্তির হাতের পুতুল, তাই তারা তাদেরকে বেশি সমাধিস্থ হতে দেন না। তাই জন্য বেশিরভাগ সময় অন্তর্মুখ থাকেন তারা। তো বলছেন যে বেদান্ত বিচার পরায়ণ অন্তর্মুখ এক মহাত্মা। তার যে লাইনটা পড়ছি এই যোগ বশিষ্ঠ সারের মতন গুরুত্বপূর্ণ গ্রন্থে, তার পরিচয় কি, যে ১০০তম বর্ষ এবং তিনি সাধন ভজন নিয়ে থাকেন। সব সময় জগৎ সত্য না মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, মানে আমি সত্য না জগৎ সত্য, এটা করতে করতে তিনি ভিতরেই ডুবে থাকছেন। এবং ডুবে থাকছেন, তার প্রমাণ কি না, তিনি অন্তর্মুখ। তিনি বেশি বকবকানিতে বিশ্বাসী নয়, তিনি বেশিরভাগ সময় চুপচাপ ডুবে আছেন, শ্রেষ্ঠ অবস্থা। বলছে এক মহাত্মা একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, যোগ বাশিষ্ঠের সার কথাগুলো বলা হইয়াছে, ইহা অধিকারী বিশেষে শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও সমাধিরূপ। যে মানে কি, বলছে যোগ বাশিষ্ঠের সার কথাগুলো বলা রয়েছে, বলছে কিন্তু এটা অধিকারী বিশেষে শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও সমাধিরূপ। পরে এই কথাগুলো লাইনটা ব্যাখ্যা করেছেন। বলছেন এর যোগ বাশিষ্ঠ যিনি জিজ্ঞাসু তার জন্য উপদেশ রূপ শ্রবণ, যে জানতে চায় কি অদ্বৈত বেদান্ত কি, এত শোনা হচ্ছে, এটা কি, আমার একটা খোটোমোটো নাম বেদান্ত, তার মধ্যে আবার অদ্বৈত বেদান্ত বলছে, এত ভাগ দ্বৈত অদ্বৈত, অদ্বৈত বেদান্ত কি।
বলছে যে জিজ্ঞাসু, যার কাছে জানার ইচ্ছা রয়েছে, যে ক্রস করবে বলে ক্রস করে না, যে প্রশ্ন করবে বলে প্রশ্ন করে না, যে প্রশ্ন করে জানবো বলে। দু রকমের প্রশ্নের লোক রয়েছে এই আধ্যাত্মিক জগতে। সবই আধ্যাত্মিক জগৎ, আমি আলাদা করে জগৎ করতে পারি না, বা নেই। কেউ আসেন প্রশ্ন করতে, প্রশ্ন করবেন বলে প্রশ্ন করেন, মানে অযথা প্রশ্ন। আর কেউ কেউ প্রশ্ন করেন যে আমি জানতে চাই। তো বলছেন যিনি প্রশ্ন করার জন্য প্রশ্ন করছেন তারও একদিন জিজ্ঞাসুর অবস্থায় আসবে, কারণ যদি যথার্থ কোনো ব্রহ্ম বিজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানীর হাতে তিনি পড়েন, তাহলে তার যে কোনো ধরনের প্রশ্ন সে একদম কেটে ছেটে উড়িয়ে দেবে, এবং একটা সময় তার অহংকারের মাথা মাটিতে পড়তে বাধ্য, তখন সে জিজ্ঞাসু হবে। কিন্তু মাঝখান দিয়ে তারই অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আর এক রকম মানুষ রয়েছেন যারা জানতে চান যে কি আমাকে বোঝান। তো সেই মহাত্মা বলছেন সেই জিজ্ঞাসুর জন্য যোগাবাশিষ্ট উপদেশ স্বরূপ। যোগবাশিষ্ট সেই জিজ্ঞাসু ব্যক্তি যে জানতে চায় তার জন্য উপদেশের মতন। আবার বিচারবানের পক্ষে যোগাবাশিষ্ট মনন রূপ। বলছে যে বিচার করবে, এই যে বিচারের কথা বললাম, যে এই জগৎ সত্য না আমি সত্য, যদি আমি সত্য হই তাহলে আমিটা কোনটা, এই বিচার। হাতি ঘোড়া অন্য কিছু বিচার নয়। তো বিশাল বিচার বৈভব দেখছি। নচিকেতা যখন যমলোকে গেছেন, নচিকেতা বলছেন যমকে আমাকে জ্ঞান লাভ করতে চাই, আপনি আমাকে ব্রহ্ম উপদেশ দিন। নচিকেতাকে যম ব্রহ্ম উপদেশ দিতে রাজি হচ্ছেন না। নচিকেতাকে যম বলছেন যে তোমাকে আমি একটা বরই বলছি, একটা মানে বর দিতে চাইছেন। বলছেন তোমাকে আমি একটা খুব সুন্দর একটি গাড়ি, যেটা বিভিন্ন ঘোড়ায় টানা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, এবং সেখানে সেখানে রমণীরা নৃত্য গীত করবে এবং তুমি সেখানে সুখে থাকবে। তুমি ফিরে যাও, তোমার এই ব্রহ্মতত্ত্ব জেনে কি হবে। তো এটা শুনে নচিকেতা বললেন যে আমার যে সুখের কথা আপনি বলছেন তা কি অনন্ত? যে রমণীরা নৃত্য গীত করবেন বলছেন তা কি অনন্ত? এরপর নচিকেতাকে যম বললেন তোমাকে আমি দীর্ঘ জীবন দিচ্ছি। নচিকেতা বললেন আমি কি অনন্ত জীবন পাবো? এই যে অনিত্য থেকে নিত্যতে ফেরা, বারবার প্রচন্ড প্রলোভন ছেড়ে, সুন্দরী রমণী, সুসজ্জিত রথ, মনে পড়েছে, সুসজ্জিত ঘোড়ায় টানা রথ, নৃত্য গীত, এসবের প্রলোভন ছেড়ে তিনি বারবার ফিরছেন কিসে? নিত্য বস্তুতে। তারা কি নিত্য? তারা কি সদা সর্বদা থাকবেন? বলছেন দীর্ঘ জীবন যা মানুষ চায়, অমৃত যেটা নিয়ে খেলে অনেক দিন বাঁচবে, অমরত্ব যেটা নিয়ে দেব আর দানবদের মারামারি কাটাকাটি হয়ে গেল, তো সেখানে বলছে তুমি দীর্ঘ জীবন দিচ্ছি। জীবন বলছে দীর্ঘ জীবন দিচ্ছেন, কিন্তু আমার কি অনন্ত জীবন হবে? তো এই হচ্ছে বিচারবান ব্যক্তি। বলছে যারা ক্রমাগত বিচার করছে যে এটা সত্য না এটা মিথ্যা, যদি এটা মিথ্যা হয় তাহলে সত্য কোনটা এবং সত্যটা খোঁজো। বলছে বিচারবানের পক্ষে যোগাবাশিষ্ট মনন রূপ। ক্রমাগত সেই, আমি মনন বিষয়টা ঢুকছি না, আমি অনেকক্ষণ ধরে মনন বিষয়টা নিয়ে এক্সপ্লেন করেছি, একটা লম্বা বিষয়। বলছে তার জন্য যোগাবাশিষ্ট মনন রূপ। যারা মিস করে গেছেন তারা একটু এগিয়ে পরে শুনে নেবেন যে মনন বিষয়টি কি। ধ্যানাভ্যাসীদের পক্ষে যোগাবাশিষ্ট নিদিধ্যাসন রূপ এবং তত্ত্বজ্ঞের পক্ষে যোগাবাশিষ্ট সমাধি রূপ। বলছেন যিনি ধ্যানাভ্যাসী, যিনি ধ্যান করছেন, যিনি ধ্যান সিদ্ধ, বলছে তার জন্য যোগাবাশিষ্ট নিদিধ্যাসন রূপ। আমি নিদিধ্যাসনটা আর যাচ্ছি না, ওটাও আমি অনেকক্ষণ সময় দিয়ে ব্যাখ্যা করি, খুব ছোট্ট করে বলি। মননেরই পরিপক্ক ভাব নিদিধ্যাসন, এবং নিদিধ্যাসনেরই পরিপক্ক ভাব সমাধি। তো পরের লাইনেই বলছেন তত্ত্বজ্ঞের পক্ষে যিনি তত্ত্ব জানতে চান। আপনি ভীষণ মননশীল হতে পারেন, আপনি ভীষণ জিজ্ঞাসু হতে পারেন, ভীষণ বিচারবান ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনি কি তত্ত্বটাকে জানতে চান? আপনার সাবজেক্টটা কি? কস্য কামায়, কি কামনায় আপনি এই চর্চা করছেন? জীবনে একটু ভালো থাকবেন, নাকি আপনি একটু বিচার করলেন, বা আপনি অনেকটা পড়াশোনা করলেন, একটু পণ্ডিত বলে আপনার বেশ নামডাক হলো,
নাকি ধ্যান করবেন, ধ্যানে একটা টেস্ট রয়েছে, নাকি সমাধিস্থ হয়ে পড়ে থাকতে চান, যে সমাধির মধ্যে একটা আনন্দ রয়েছে। মনে রাখবেন, তুরীয় অবস্থা, জ্ঞান নয়, তত্ত্বজ্ঞ সে নয়, তুরীয় অবস্থা থেকেও আবার পুরোনো জায়গায় ব্যাক করছে। ঘুমের মধ্যে একটা টেস্ট রয়েছে, সুষুপ্তি, যেখানে কোনো স্বপ্ন নেই, কিচ্ছু নেই। সমাধিও তার থেকে আরেকটু বেটার অবস্থা। আপনি কি সেই অবস্থা লাভ করতে চান? একটা টেস্ট পাচ্ছি, বেশ ভালো আছি, আবার উঠে পড়লাম, যথাপূর্বম তথাপরম, যেমন ছিলাম তেমনই, খুব একটা এদিক ওদিক হলো না। কিন্তু নাকি আপনি তত্ত্বজ্ঞ হবেন, আপনি তত্ত্বটাকে জানতে চাইবেন, আপনার বিষয় হবে আমি নিজেকে জানবো, আমি আমিকে খুঁজবো, আমি আমিকে জানবো, আর কিচ্ছু নয়। যদি আপনার বিষয় সামান্যতম হয় যে আমি সমাধিস্থ হব বা সমাধি হয়ে পড়ে থেকে টেস্ট নেবো, আপনি কিন্তু ওই দিকে ট্রান্সফার হয়ে যাবেন। ঠাকুরের ওই একটা খুব সুন্দর কথা, যেমন ভাব তেমন লাভ, মূলে সে প্রত্যয়। বলছে যেমন ভাব, আপনি যেটা চাইবেন সেটাই। তাই জন্য এখানে চারটে আলাদা আলাদা বলছে জিজ্ঞাসুর জন্য যোগাবশিষ্ট উপদেশ রূপ, বিচারবানের পক্ষে যোগবাশিষ্ট মনন রূপ, ধ্যানাভ্যাসীদের জন্য নিদিধ্যাসন রূপ এবং তত্ত্বজ্ঞের পক্ষে যোগাবশিষ্ট সমাধি রূপ। জ্ঞান লাভটাকে আলাদা করে ভাবে কেউ বলে না, সমাধির মধ্যেই কোনো এক ক্ষণে জ্ঞান লাভ হয়। কিন্তু আমি এমন প্রচুর মানুষ আমি দেখেছি, আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো বই পড়ার অভিজ্ঞতা নয়, প্রচুর মানুষ আমি দেখেছি যারা সমাধিস্থ হয়েছেন এবং সমাধি থেকে উঠে এসে তারা হয়তো আগের থেকে একটু বেটার হয়েছেন, তাদের মন একটু বেটার হয়েছে, বদলেছেন, কিন্তু বিশাল আকাশ পাতাল ফারাক কিছু হয়ে যায়নি। আকাশ পাতাল ফারাক হয় একমাত্র জ্ঞানে। জ্ঞান মানে সহজ ভাষায় বলতে গেলে মাথাটা কেটে উড়িয়ে দেওয়া, অহংকারের মাথা বাদ চলে যাওয়া। স্বয়ং বশিষ্ঠ বলিয়াছেন যে এই গ্রন্থ একান্তে একাগ্র চিত্ত হইয়া 3 বার মনন করিবে, তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে, তাই তো ইহা সাধুদের এত প্রিয় গ্রন্থ। বলছেন যে বশিষ্ঠদেব, যিনি নিজে রামকে উপদেশ দিয়েছিলেন, রামের যিনি গুরুদেব, রামের গুরুদেব যিনি, তিনি বলছেন যে যে এই গ্রন্থ একাগ্র চিত্ত হইয়া, মানে এটা শুনে অতি উৎসাহিত হয়ে যাবে না 3 বার বইটা পড়ে ফেলি জ্ঞান হয়ে যাবে না। কিরম ভাবে পড়তে বলছে? বলছে যে এই গ্রন্থ একাগ্র চিত্তে, ওই একাগ্র চিত্ত কি না, আমার শরীর মন বুদ্ধি সমস্ত তখন নিবিষ্ট থাকবে পড়াতে, তখন আমার পাশে বোম ফাটলো আমার তাতে কিছু আসে যায় না। জনক রাজা অষ্টাবক্র মুনির কাছে বসে বেদান্ত শুনছেন, এই কথাটা আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি। অষ্টাবক্র মুনির কাছে বেদান্ত শুনছেন জনক রাজা, মিথিলার রাজা। মিথিলা নগরীতে তার সমস্ত পরিবার পরিজন রয়েছে, তার রাজপ্রাসাদ রয়েছে। সেই মিথিলা নগরীতে আগুন লেগেছে, এদিকে তিনি তার গুরুদেবের কাছে বসে বেদান্ত শুনছেন। শ্রবণ কেমন হয় এটার একটা জলজ্জান্ত উদাহরণ। হঠাৎ একজন মিথিলা নগরী থেকে এসে তাকে খবর দিচ্ছে যে রাজা, আমাদের মিথিলাতে আগুন লেগেছে। বলছে মিথিলা পুড়ছে তো আমার কি? শুনতে খুব খারাপ লাগছে হয়তো, কিন্তু এটাই গুরু শিষ্য এবং এটাই শ্রবণ, এটাই গুরু শিষ্যের সম্পর্ক, এটাই অদ্বৈত বেদান্তের শ্রবণ। যে আমি এখন আমার গুরুর কাছে বসে বেদান্ত পড়ছি, মিথিলা পুড়ছে তাতে আমার কি, কি এসে গেল? কিন্তু সেখানে তার প্রিয় পত্নীরা রয়েছেন, তার মা বাবা, তার সন্তানেরা রয়েছেন। শুধু প্রজারা মরবেন তা নয়, তার নিজের যেন দেখতে নিজের মানুষেরা রয়েছেন, তাতে তার কোনো আসে যায় না। বলছে মিথিলা পুড়ছে তো আমার কি? বলছে এমন ভাবে শ্রবণ, কারণ তার মাথায় তখন আর কিচ্ছু নেই, তার মাথায় শুধু রয়েছে ব্রহ্ম সত্য জগন মিথ্যা, কিচ্ছু নেই। বলছে এইভাবে শুনতে হয়। তো বশিষ্ঠদেব বলছেন যে যে গ্রন্থ একাগ্র চিত্ত হইয়া, এটাকে বলে একাগ্র চিত্ত। বলছে এরকম একাগ্র চিত্তে হইয়া যে 3 বার মনন করিবে, শুধু পড়ছে না, পড়ে ওইটা নিয়ে ক্রমাগত চিন্তা করছে, মনন করছে, 3 বার মনন করছে। এই কারণে এই বইটির প্রত্যেকটা বাক্য ব্রহ্ম বাক্য, এবং ব্রহ্ম বাক্য যদি ভিতরে অনবরত চলতে থাকে, রিয়াকশন হওয়া তো স্বাভাবিকই। আমার ভিতরে
আমি স্বাভাবিক হিসাবেই বলি, আমার ভিতরে ধরুন আমার খুব প্রিয় কোনো খাবারের চিন্তা এলো, যার নিরামিষ পছন্দ তার নিরামিষ, যার মাংস পছন্দ তার মাংস পছন্দ, যার পিৎজা পছন্দ তার পিৎজা, যার কন্টিনেন্টাল হোয়াট এভার, আমার ভিতরে সেই খাবারের চিন্তা এলো, এবং সাথে সাথে আজ নয় কাল আমার ইচ্ছা করবে এই খাবারটা খাই, কতদিন খাইনি, পাঠার মাংসটা একটু খাই, কতদিন খাইনি, খাওয়া হয়নি অনেকদিন আমার। তারপর কি দেখা গেল, আপনি থলি হাতে বাজার দৌড়ালেন, পাঠার মাংসটি অর্ডার দিলেন, কিনলেন, কিনে বাড়িতে নিয়ে এসে কষিয়ে রান্না করে ভাত দিয়ে খেলেন, খেয়ে দিয়ে আপনি শান্তি পেলেন, আপাত শান্তি পেলেন। তো যদি একটা জাগতিক সামান্য খাবারের চিন্তা আপনাকে বাজার অব্দি, আপনার এই মানে 80 কিলো 90 কিলো ওজনের দেহটাকে তুলে বাজার অব্দি নিয়ে গিয়ে এর তার সাথে কথা বলিয়ে দরাদরি করিয়ে মাংস কিনিয়ে আপনাকে বাড়িতে এনে রান্না করিয়ে খাওয়াতে পারে, এতটা কাজ করিয়ে ফেলতে পারে, সেই মনেই যখন ক্রমাগত ব্রহ্ম বাক্যের চিন্তা হতে থাকবে, সেটা আপনাকে দিয়ে লাফালাফি করাবে না, কিন্তু ভিতরে তার কি রিয়াকশন হবে বুঝতে পারছেন? একটা স্থূলভাবে আপনি দৌড়াচ্ছেন, আর ভিতরে কি সূক্ষ্মভাবে আপনি ছুটতে শুরু করবেন ভিতর দিকে, সেই তত্ত্বটাকে জানার জন্য। তাই বলছেন যে 3বার মনন করিবে। আশা করি এই জায়গাটা আমি খুব পরিষ্কার করে বোঝাতে পারলাম যে মননের শক্তিটা কোথায়, যে জাগতিক বিষয় দিয়ে আমি আশা করি বোঝাতে পারলাম। অসুবিধা হলে অবশ্যই জানাবেন। বলছে যে 3বার মনন করিবে, তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। তাই তো ইহা সাধুদের এত প্রিয় গ্রন্থ। বলছে তাহার তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে, যে একাগ্র চিত্তে 3বার এই গ্রন্থ মনন করবে, তার তত্ত্বজ্ঞান হবে। সমাধি হবে বলছেন না, সমাধি একটা অবস্থা। বেশিরভাগ সময় সমাধি আর তত্ত্বজ্ঞানকে বেশিরভাগ শাস্ত্রে একই প্রায় বলে বর্ণনা করা হয়, কিন্তু সমাধির মধ্যে কোনো এক ক্ষণে তত্ত্বজ্ঞান হয়। বলছে তার তত্ত্বজ্ঞান হইবে। ব্রহ্মার সংকল্প হইতেই এই জগতের সৃষ্টি। যতদিন সেই সংকল্প থাকিবে ততদিন সৃষ্টিও থাকিবে। এই গ্রন্থে সৃষ্টির বর্ণনই বা কত প্রকার, ইহা হইল উহা হইল, কত কিছু হইল, কিন্তু আবার বলিতেছেন যে বস্তুত কিছুই নাই। অদ্ভুত মজা আর কি। সরি, বলছেন যে এটা সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যাতে বলা হয়। বৃহদারণ্যক উপনিষদে বিশদে সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা রয়েছে, পঞ্চদশীতে সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা রয়েছে। তো খুব জটিল তত্ত্বে আমি যাচ্ছি না, যে যা নেই তা নিয়ে বেশি আলোচনা করছি না, শুধু এখানে যেটুকু রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করি। বলছেন যে ব্রহ্মার সংকল্প হতে এই সৃষ্টি, যতদিন সেই সংকল্প থাকিবে ততদিন সৃষ্টিও থাকিবে। এই গ্রন্থে সৃষ্টির বর্ণনই বা কত প্রকার। বলছেন যে যতদিন সেই সংকল্প থাকিবে, ব্রহ্মার সংকল্প যতদিন থাকিবে ততদিন এই সৃষ্টিটাও থাকবে। ব্রহ্মার সংকল্প কি না, যতদিন আমি সৃষ্টিটা দেখব ততদিন এই সৃষ্টিটা থাকবে। যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়ছি আমার কাছে কিন্তু সৃষ্টি নেই, যেই মুহূর্তে আমার জ্ঞান লাভ হয়ে যাচ্ছে, আমি নিজেকে ধরে ফেলতে পারছি, সেই মুহূর্ত থেকে কিন্তু সৃষ্টিটা আর নেই, সেই মুহূর্তটা থেকে কিন্তু সৃষ্টি উড়ে গেল। এ জগৎ কোথায় হারিয়ে যাইল, কোথায় চলিয়া গেল। বিবেক চূড়ামণিতে আদি শঙ্করাচার্য লিখছেন, কুত্রা লীনাম ইদং জগৎ, এ জগৎ কোথায় চলিয়া গেল। এই বিবেক চূড়ামণির সেই কনভারসেশনটা ছিল, গুরুদেবের কাছে তার শিষ্য এসছেন, এবং শিষ্যকে তিনি ঠিক এরকম পার্ট পার্ট করে ধীরে 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 ব্রহ্মজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছেন। এবং যখন শিষ্য অবশেষে ব্রহ্মজ্ঞান লাভ করলো, তখন সে শিষ্য বলছে যে কুত্রা লীনম ইদং জগৎ, এ জগৎ কোথায় চলিয়া গেল, কাহার দ্বারাই বা অপসৃত হইল। বলছে এই ব্রহ্মার সংকল্পতে জগৎ সৃষ্টি, কিন্তু যতক্ষণ আমি সংকল্প করছি জগৎ দেখবো, ততক্ষণই জগৎ আমি দেখছি। আর যখন আমি সংকল্প করছি এ জগৎ আমি ওড়াবো, তখনই আমি বলতে পারি এ জগৎ কোথায় চলিয়া গেল, কাহার দ্বারাই বা অপসৃত হইল, কারণ এই জগৎ তো নেই। সেই কথা পরে এতদিন আসছে। বলছেন যে এই গ্রন্থের সৃষ্টির বর্ণনই বা কত প্রকার, ইহা হইল উহা হইল, কত কিছু হইল, কিন্তু আবার বলিতেছেন যে বস্তুত কিছুই হইল না। অদ্ভুত মজা আর কি। এটার একটা ছোট্ট কারণ বলতে পারি।
একটা বাচ্চাকে, এটা আমি আগেও হয়তো বলেছি, আমার খুব প্রিয় উদাহরণ এটা, একটা বাচ্চাকে, একটা কোলের বাচ্চা এর মায়ের কোলে শুয়ে রয়েছে, সে বাচ্চাটাকে মা যখন চাঁদ দেখায়, বাচ্চাটা তো এরকম মাথা তুলে পুরো চাঁদ দেখতে পারে না। মা কি বলে, ওই দেখো 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 তাল গাছের মাথায় চাঁদ উঠেছে। এই যে আমাদের কবিতায় রয়েছে বাংলাদেশের, যে তাল গাছের মাথার উপর, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই তো আমি এটা একটু অন্য উদাহরণে যাচ্ছি, যে ওই দেখো তাল গাছ বা ওই দেখো বাঁশ গাছ, ছেলেটা বাঁশ গাছ বা তাল গাছ অব্দি দেখতে পাচ্ছে। তেমন আমরা যদি প্রথমেই বলে দেয় আমাদেরকে এই সৃষ্টি নেই, এই জগৎ নেই, সব মিথ্যা, তুমিও নেই, তুমি সামনে যাকে দেখছো সেও নেই, তাহলে আমরা বলবো ধুর পাগল, ভাগ এখান থেকে, কি বলছিস সব, বেরো আগে এখান থেকে, বেরো বেরো। তাই জন্য শাস্ত্রকাররা বলেননি এরকম। তারা কি করেছেন, তারা আমাদের যাবতীয় কল্পনাকে প্রশ্রয় দিয়েছেন, সমস্ত কল্পনাকে অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ বাবা, সৃষ্টি আছে, এই দেখো সৃষ্টি। যেমন মা বাচ্চাটাকে বলছেন ওই দেখ দেখ, চাঁদ দেখাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে দেখাচ্ছেন কিনা বাঁশের মাথা, বাঁশ বাগানের মাথা দেখাচ্ছেন। তেমনি শাস্ত্রকাররা আমাদের জন্য এই জগৎটাকে সুন্দর করে দেখিয়েছেন। হ্যাঁ, জগৎ সত্যি সৃষ্টি হয়েছে, তুমি ঠিকই বলছো, এই জগৎ রয়েছে, কিন্তু সৃষ্টি হতে হতে তারপর শেষে গিয়ে বলছেন এই জগৎ নেই। যেমন মা বাঁশবাগানের মাথা দেখাতে গিয়ে বলছেন যে ওই বাঁশবাগানের মাথার এবার উপরের দিকে তাকাও, দেখো চাঁদ। তখন বাচ্চাটা এমনি হাততালি দিয়ে উঠেছে, মা চাঁদ চাঁদ চাঁদ। তখন কিন্তু বাঁশবাগানের মাথার কথা তার মনে নেই, তখন সে শুধু চাঁদ দেখছে, চাঁদের আনন্দে বিভোর, মা চাঁদ। ঠিক তেমনি শাস্ত্রকাররা প্রথমে আমাদের সৃষ্টির রহস্য বললেন, এবং বলতে বলতে একটা জায়গায় নিয়ে বলছেন এই দেখো সৃষ্টি নেই, কিচ্ছু নেই। তখন আমরাও সব ভুলে, সৃষ্টি তত্ত্ব ভুলে, ওই বাঁশবাগানের মাথা টাথা ভোলার মতন সব ভুলে আমরাও হাততালি দিয়ে বলে উঠে এই জগৎ কোথায় চলে গেল, বলে হো হো করে হাসি। কার দ্বারা অপসৃত হইল, কে সরালো এই জগৎকে, পুত্রলীন মিদং জগৎ। তো বলছেন যে ইহা হইল উহা হইল, কত কিছু হইল, কিন্তু আবার বলিতেছেন যে বস্তু তো কিছুই নাই, অদ্ভুত মজা, এটাই মজা। আমার গুরুদেব ভগবানকে যখন আমি বারবার প্রশ্ন করতাম একটা সময়, যে একটা কিছু আটকাচ্ছে ভগবান, কিছু একটা জায়গায় আটকাচ্ছে, ভগবান বলতেন হ্যাঁ আটকাচ্ছে, কিছু একটা খুঁজে দেখ খুঁজে দেখ, ওই কিছু একটা আটকাচ্ছে। তো তারপর যেদিনকে বললাম আটকানোর তো কিছু ছিল না, তখন হেসে বলছেন হ্যাঁ রে, আটকানোর তো কিছু ছিলই না। কিন্তু গুরুরা কি করেন, আমি যেহেতু যেভাবে জগৎটাকে দেখছি, তিনিও তার মতন করে জগৎটাকে দেখান, যে হ্যাঁ এরকমই জগৎ। করতে 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 তিনি আমাকে জগতের পারে হঠাৎ ধাক্কা মেরে ফেলে দেন। যেমন বন্ধুরা ছোটবেলায় করে না, সুইমিং পুলের পাড়ে নিয়ে গিয়ে বাবা বাছা করতে করতে, এটা ওটা গল্প করতে করতে হঠাৎ একটা মেরে আমাকে পুকুরে ফেলে দিল। গুরুরা তাই করেন, ওই সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে এটা ওটা বাবা বাছা বলে গল্প করতে করতে হঠাৎ ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেন। ব্যাস, যে সমুদ্রে পড়লো তার সব শেষ, তার তত্ত্বজ্ঞান হলো। টিহরির রাজগুরু স্বামী বিজ্ঞানানন্দজির নিকট এক সাধু যোগ বাশিষ্ঠ পাঠ করিয়া শুনাইতেন। বিজ্ঞানানন্দজি বসিয়া বা শুইয়া যেমন ইচ্ছা শুনিতেন। বিজ্ঞানানন্দজি, যিনি খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, স্বামীজিদের গুরু ভাই স্বামী রামকৃষ্ণদেবের শিষ্য বিজ্ঞানানন্দজি। এবং বিজ্ঞানানন্দজি বেলুর মঠ, আমরা যে আজকে এত বড় বেলুর মঠ দেখতে পারি, উনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, এই সমস্ত নকশা এবং তৈরি তারই তত্ত্বাবধানের তৈরি। বিজ্ঞানানন্দজি বসিয়া বা শুইয়া যেমন ইচ্ছা শুনিতেন। যখন হে রামজি, তিন কালেও জগৎ বলিয়া পরমার্থ তো কিছুই নাই, এক চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু সদা স্বমহিমায় বিরাজমান, এইরূপ পংক্তি আসিত, তখন সেই সাধু গ্রন্থ পড়িতে পড়িতে চক্ষুদয় মুদ্রিত করিয়া কিছুকাল স্থির সমাহিত হইয়া থাকিতেন, আবার পড়িতেন। এই লাইন পড়ার পর বেশিক্ষণ, যাদের সেই অনন্তের স্বাদ পাওয়া রয়েছে, তাদের পক্ষে বেশিক্ষণ চোখ খুলে বকবক করা বড় মুশকিল। লাইনটা কি বলছেন, যে হে রামজি,
তিন কালেও জগৎ বলিয়া পরমার্থ তো কিছু নেই। তিন কাল মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলছেন যে এদিকে একটু আগে কি বললেন, যে ব্রহ্মার সংকল্প হতে ব্রহ্মের এই জগতের সৃষ্টি। এবার কি বলছেন যে হে রামজি, তিন কালেও অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালেও এই জগৎ বলে পরমার্থ তো কিছু নেই, আদতে কিছু নেই। এক চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু। চৈতন্য স্বরূপ, এই শব্দগুলোকে এদিক ওদিক করে বলতে পারি, কিন্তু এই শব্দগুলোকে আপনারা প্রত্যেকেই অনুভব করতে পারেন, কিন্তু অনুভব করে শব্দগুলোকে বুঝতে হবে। বলছে চৈতন্য স্বরূপ নির্বিকার, যেখানে কোনো বিকার নেই। এটা নির্বিকার মানে যেখানে কোনো বিকার নেই। আমি বললাম তাতে আপনাদের কিছু এলোও না, কিছু গেলও না। আপনারা প্রত্যেকে এই বোধটাকে করতে পারেন, অনুভব করতে পারেন। তার জন্য এই অনলাইন শুনে কিচ্ছু হবে না। আমি একটা ডিসক্লেমেশনে লিখেওছি, আপনাদের যদি চান আপনারা গুরু খুঁজুন এবং গুরুর, ব্রহ্মজ্ঞানী গুরুর পা ধরে বসে পড়ুন, যে আমার ব্রহ্মজ্ঞান লাগবে, আমার এই শব্দগুলো জানতে লাগবে, চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু, এই শব্দগুলো বুঝতে লাগবে। কারণ এইগুলো শুধু শুনে মানে শুনে ওই ওই লাভ হবে যে সর্বক্ষণ একটা ভিতরে হয়তো পিৎজা, চিকেন, মাটন এইসব শব্দ চলতো, তার বদলে নির্বিকার, নির্বিষয়, নির্বিশেষ, চতুর্থ পাদ, এই ধরনের শব্দগুলো ভিতরে চলবে। কিন্তু এই শব্দগুলো প্রত্যেকে বোধ করতে পারেন, বয়স ছোট বড় কথা নয়। গুরুর কাছে যান, আপনার যাকে ইচ্ছা হয় দেখবেন যেন গুরু সঙ্গ করতে পারেন। গুরু সঙ্গ ছাড়া দূর থেকে প্রণাম করে চলে এলেন লাভ হয় না। গুরু সঙ্গ যেন করতে পারেন এবং গুরুর পা ধরে বসে থাকুন যে আমাকে এই তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। বলছে এক চৈতন্য স্বরূপ নির্বিকার আত্মবস্তু সদা স্বমহিমায় বিরাজমান। বলছেন সদা স্বমহিমায় বিরাজমান, সব সময় সে বিরাজমান। এইরূপ পংক্তি আসিত, তখন সেই সাধু গ্রন্থ পড়িতে পড়িতে চক্ষুদয় মুদ্রিত হইয়া কিছুক্ষণ স্থির হইয়া যাইতেন। যেখানে বলছে হে রামজি তিন কালে জগৎ নেই, এইখানেই তিনি বলছেন যে তার সেই অনন্তের দিকে টান, অনন্তের দিকে টান। তিনি তখন চুপ করে বসে সমাধিস্থ হয়ে যেতেন, আবার পড়িতেন। স্বামীজি বলিতেন এই সাধুটির পড়া ঠিক ঠিক, এর বৃত্তি বস্তু বিষয়কে অর্থাৎ আত্মাকে স্পর্শ করিয়া থাকে, তাই এর পাঠ এত ভালোবাসি। স্বামীজি বলতেন এর পড়া ঠিক ঠিক, কারণ যদি কেউ রিডিং পড়তো সে ওই জায়গাতে এসে সমাধিস্থ হতে পারতো না। সে কিভাবে পড়ছে না, সে যে মানে বস্তুটাকে পড়ছে সেটা তার আত্মা স্পর্শ করছে, সে একদম তন মন ধন একাগ্র চিত্ত হয়ে পড়ছে, তখন তার কাছে আর কিচ্ছু নেই। তার কাছে তখন এটাই রয়েছে, হে রামজি তিন কালেও পরমার্থ তো এই জগৎ নাই। এই জন্য এই সাধুর পড়া এত ভালোবাসি। জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া অন্তর্মুখ চিত্তে যোগবাশিষ্ট পাঠ ও মনন করিতে হয়, তবেই উহা সার্থক হয়। বলছেন যে জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া, বলছে যতক্ষণ যোগবাশিষ্ট পাঠ শুনছো এবং ততক্ষণ জগতের সমস্ত ব্যবহার থেকে নিবৃত্ত হয়ে, সমস্ত ব্যবহার মানে বাইরে বন্ধ করলাম না, আমার ভিতরেও ব্যবহার চলে জগতের। আমি রান্না করছি বাইরে শুধু নয়, আমার ভিতরেও রান্না চলে। আমাকে এই সময় রান্না করতে হবে, রান্নায় এইটা দিলে ভালো হয়, ওইটা দিলে ভালো হয়। বলছেন সেই ভিতরের রান্না বন্ধ করো, ভিতরের গোলযোগ বন্ধ করো, কতক্ষণ না যেইটুকু সময় এই যোগাবশিষ্ট পাঠ শুনবেন। আমার কথা নয়, গ্রন্থকার বলছেন। তো শুনছেনই যখন, পড়ছেনই যখন, যেভাবে গ্রন্থকার বলছেন চেষ্টা করে দেখলে ক্ষতি কি। বলছে জাগতিক ব্যবহার হইতে নিবৃত্ত হইয়া বৃত্তি উঠছে, মানে আমার ভিতরের একটা বৃত্তি উঠছে। খুব সহজ ভাষায় বলছি, আমি জল খেতে চাই, আমি জল খাবো, এই একটা বৃত্তি উঠলো। আমি কি করব, আমার ঘরের চারপাশে তাকিয়ে দেখবো জলের বোতল আছে, যখন দেখবো নেই আমি উঠে যাব, উঠে গিয়ে বোতল আনবো, জল খাবো, আমার বৃত্তির অবসান হলো, আমার জল খাওয়া বৃত্তি নিবৃত্ত হলো। এখানে কি বলছে যে জাগতিক সমস্ত ব্যবহার, প্রথম কিন্তু বৃত্তিটা উঠেছিল জল খাবো, সেটা আমাকে স্থূলভাবে জল খাওয়ানো করালো। বলছে এই সমস্ত জাগতিক এই ধরনের, এটা আমি একটা উদাহরণ দিলাম, আমার সমস্ত ভিতরের যে চিন্তা, অন্য যে কোনো চিন্তা,
এই যোগা বশিষ্ঠের লাইন ছাড়া অন্য যে কোনো চিন্তা যখন নিবৃত্ত হয়ে অন্তর্মুখ চিত্তে আমি শুধু শুনছি আর কিছু নয়, এই অন্তর্মুখ চিত্তে যোগা বশিষ্ঠ গ্রন্থ পাঠ ও মনন করিতে হয়। বলছে তখন এই অন্তর্মুখ চিত্রে এই যোগা বশিষ্ঠ পাঠ যদি পড়েন তো এইভাবে পড়তে হয়, যদি শোনেন তো এইভাবে শুনতে হয়, এবং তারপরে যে লাইনগুলো শুনলেন সেগুলো নিয়ে মনন করতে হয়, তবেই উহা সার্থক হয়। বুঝছেন? তবেই যোগা বশিষ্ঠ পাঠ সার্থক হয়। আজকে প্রাক কথন এইটুকুই থাকলো। পরের দিনে প্রাক কথনের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, পরের বুধবার সন্ধ্যে 8:30টায়। তারপরের দিন থেকে শুরু হবে প্রকরণগুলি বা অধ্যায়গুলি। প্রথম অধ্যায় বৈরাগ্য প্রকরণ। আজকেও বেশ সূক্ষ্ম আলোচনা হয়েছে। আপনারা অবশ্যই জানাতে পারেন যে কোন প্রশ্ন থাকলে, বা আজকে প্রথম শাস্ত্র নিয়ে একদম কট্টর শাস্ত্র নিয়ে আলোচনা করতে বসে গেছি। আমি সন্ন্যাসী নই, তা সত্ত্বেও জানাতে পারেন কেমন লাগলো। আচ্ছা, এবার কোনো প্রশ্ন এসেছে কিনা আমি দেখে নি। খুব একটা প্রশ্নের কিছু আমি পাচ্ছি না। আপাতত আমি প্রশ্ন পাচ্ছি না। নরোত্তম দত্তের একটাই প্রশ্ন ছিল, নিদিধ্যাসন কি, আমি তার জবাব দিয়ে দিয়েছি, চেষ্টা করেছি অ্যাটলিস্ট দেওয়ার। আর নরোত্তম দত্ত আবার প্রশ্ন করেছেন, শুনলেই তো জানার আগ্রহ সৃষ্টি হবে, তাই শোনানো, তাই বলা। যদি আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় এই তত্ত্বজ্ঞান জানার, তো সত্তর গুরু জোগাড় করুন এবং গুরুর পা ধরে বসে থাকুন যাতে এই তত্ত্বের কথা জানতে পারেন। কারণ বেশি পড়ে বেশি শুনে এই তত্ত্বের কথা জানা যায় না, একমাত্র গুরুর পাদপদ দিয়েই এই তত্ত্বের স্থান। এইটুকুই আপনাকে বলার, নরোত্তম দত্ত। আচ্ছা, অনাদি সরকার বলছেন, দিদি আমি আপনার গুরুদেব ভগবানের শিষ্য হতে চাই, তিনি কি আমার উপরে কৃপা করে আমাকে শিষ্যরূপে গ্রহণ করবেন? অনাদি আমি জানি না তুমি কোথায় থাকো, আপনি কোথায় থাকেন। ভগবান এই মুহূর্তে আর দীক্ষা দেন না, এখানে আমাদের সন্ন্যাসীরা রয়েছেন, তিনি দীক্ষা দেন। ভগবান দেখা করেন, সবার সাথেই দেখা করেন, এবং ভগবানের কাছে বসে বেদান্ত শোনাটাই তার শিষ্যত্ব, অন্য কিছু নয়। আপনি যদি আসতে চান আপনাকে স্বাগত, আপনি আসতে পারেন। ভগবান সবার সাথেই দেখা করেন। লেক গার্ডেন্সে, দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্স রয়েছে, লেক গার্ডেন্সে আমাদের আশ্রম রয়েছে। উত্তর কলকাতায় বিরাটিতে আশ্রম আছে, স্টেশনের কাছেই। অনাদি সরকার, আপনি আসতে পারেন, ভগবানের সঙ্গ করতে পারেন। তবে কাইন্ডলি তার আগে আমার সাথে একবার ইনবক্সে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনি যোগাযোগ করে নেবেন এই কারণে যে ভগবান আদৌ কোন আশ্রমে আছেন। আপনি বিরাটিতে গেলেন, তখন ভগবান হয়তো লেক গার্ডেন্স আশ্রমে, সেটাতে তো আপনার লাভ হবে না, দেখাও হবে না। তো সেই জন্যই বলছি, একবার আমাকে জানিয়ে নেবেন, তাহলে আমি আপনাকে বলে নিতে পারবো যে হ্যাঁ এখন ভগবান এই আশ্রমে রয়েছেন। এবং ভগবান মোটামুটি বিকেল বেলা 4:30 থেকে দেখা করেন, শরীর একটু ঠিক থাকলে সবার সাথেই দেখা করেন। আচ্ছা, কাজল কান্তি দে, গুরুদেব দেহে নাই, আপনার পরামর্শ। গুরুদেব দেহে নেই, গুরুদেব আসলে অশরীরী বাণী। এক্ষেত্রে বলবো, গুরুদেব দেহে থাকলে সেটা বিশাল প্রাপ্তি, কিন্তু যখন দেহে নেই তখন তো এটা ভাবতে হবে যে হ্যাঁ আমার গুরুদেব অশরীরী বাণী। তো আপনি চেষ্টা করুন, যদি কোনো ব্রহ্মবিজ্ঞানী কোনো পুরুষকে পান, কোনো গুরু পান, গুরু দীক্ষা নিতে বলছি না, তার কাছে ব্রহ্মবাক্য শ্রবণ করুন, তার কাছে যান, তাহলে আপনার পথটা আরেকটু সহজ হবে, পথ চলতে সুবিধা হবে। আর নয়তো আপনার গুরুর যেই বইপত্র, কিছু তো বই হয়তো গুরুদেবের রয়েছে, সেই বইগুলো নিয়ে দিনের পর দিন চর্চা করুন, চর্চা বাড়ান। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কোনো একজন ব্রহ্মজ্ঞানী পুরুষকে খুঁজুন এবং তার কাছে বসে, দীক্ষা নেওয়ার কথা বলছি না, তার কাছে বসে এই ব্রহ্মবাক্য শ্রবণ করার চেষ্টা করুন। আপনি নিজের চেষ্টায় যত না পারবেন, আপনার বইপত্র চিঠি পড়ে ধ্যান ধারণা করে কোন একজন ব্রহ্মজ্ঞানী পুরুষের স্পর্শ বা সামনে বসে থাকা আপনাকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দিতে পারে। এটুকুই বলবো কাজল কান্তি দেব। আশা করি
বোঝাতে পারলাম। অভিজিৎ দত্ত, সত্যি অসাধারণ আলোচনা দিদি, ধন্যবাদ অভিজিৎ। আচ্ছা, কানাই চন্দ্র কর্মকার কি বলছেন? উদ্গতিশীল কি? আপনার বানানটি আমি বুঝতে পারছি না। আমি এই ধরনের কোনো শব্দ জীবনে শুনিনি, মানে এই ধরনের বানান কখনো পাইনি। আপনি একটু সঠিকভাবে যেটা জানতে চাইছেন একটু বই দেখে বানানটা আমাকে লিখে দিন, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। কানাই চন্দ্র কর্মকারকে বলছি। কাজল কান্তি দেব, অনেক ধন্যবাদ। সুব্রত চক্রবর্তী, প্লিজ এলাবোরেটলি ডিসকাস অ্যাবাউট বেদান্ত ইফ পসিবল নেক্সট টাইম। আমি এতক্ষণ ধরে তো বেদান্তই বলছিলাম, আপনি কি শুনলেন? আপনি আর একবার শুনুন। আপনি এটা বন্ধ করে মানে শেষ হয়ে যাওয়ার পর লাইফটা আপনি একদম প্রথম থেকে একবার শুনুন। আমি বেদান্ত ছাড়া অবৈদান্তিক কিচ্ছু শব্দ অব্দি আজকে বলিনি। আজকে একদম কট্টর বেদান্ত নিয়ে, যোগাবাশিষ্ট সার নিয়ে আলোচনা হচ্ছে, পুরো বেদান্তই বলেছি। সুব্রত চক্রবর্তী, আমার ধারণা আপনি ঠিক করে শোনেননি, কারণ শুনলে আপনি এটা বলতেন না। আচ্ছা, বর্তমানে মনকে কিভাবে সবসময় রাখবো? অর্ঘ্য ব্যানার্জি, বর্তমানে মনকে রাখার দরকার নেই। মন ওড়ানোর বস্তু, মন যাতে না থাকে সেই চেষ্টা করুন। বর্তমানে মন থাকলে মন অতীতে যাবে, অতীতে মন থাকলে ভবিষ্যতে যাবে। তো মনটার দিকে জাস্ট তাকিয়ে থাকুন, মনটাকে ছেড়ে রাখুন। এটা অনেক গভীর আলোচনা, আপনি ধীরে ধীরেই আলোচনাটায় ঢুকুন। আপাতত আজকে যেটুকু বললাম সেটুকু চেষ্টা করুন। বর্তমানে মন রাখার চেষ্টা করবেন না, কারণ বর্তমানে মন থাকলেই মন একাল এবং সেকালে ঘুরবে। কোনো এককালে মন রাখার দরকার নেই। মনটাকে খোলা ছেড়ে দিন, যাতে মনটা উড়ে যায়। মন যাতে উড়ে যায়, মন যেখানে নেই সেই জায়গায় আমাদের লক্ষ্য। মনকে মানে বর্তমানে রাখবো বা ভবিষ্যৎ দেখতে পাবো বা অতীতে টাইম ট্রাভেল করবে, এটা আমাদের লক্ষ্য নয়। টাইম ট্রাভেল বিজ্ঞানীদের লক্ষ্য হতে পারে, আধ্যাত্মিক অদ্বৈতবাদীদের লক্ষ্য মনটাকে ধরবো এবং উড়িয়ে দেব, এবং তারপরেই তার প্রকাশ। আচ্ছা, নবারুণ সারেশ্বরী, লেক গার্ডেন্সের আশ্রমের ঠিকানা যদি দয়া করে বলেন উপকৃত হব। অবশ্যই নবারুণ সারেশ্বরী, আপনাকে বলছি লেক গার্ডেন্স ফ্লাইওভার যেদিক থেকে উঠছে, মান্নার খাবার যে স্টপেজটা, ঢাকা কালীবাড়ি টুয়ার্ডস সাউথ সিটির দিক থেকে যদি আমি আসি, তাহলে প্রথমে ঢাকা কালীবাড়ি, দেন মান্নার খাবার, যেখান থেকে লেক গার্ডেন্স ফ্লাইওভারটা উঠছে, জাতীয় সঙ্গীত একাডেমি রয়েছে, ওই সঙ্গীত একাডেমির জাস্ট রাস্তাটা ধরে গেলে প্রথম লেফট টার্ন নিয়েই আপনি টালিগঞ্জ গার্লস হাই স্কুল দেখতে পাবেন। কিছুটা দূর এগিয়ে গেলে ঠিক টালিগঞ্জ গার্লস হাই স্কুলের পাঁচিলটা শেষ হয়ে ডান দিকে টার্ন নিয়ে যে শেষ বাড়িটি দেখা যায় সেটি আশ্রম, বেদান্ত আশ্রম। তারপর আপনাকে বলে নি, আপনি যেদিন যাবেন যদি সম্ভব হয়, ইচ্ছা হয়, আমাকে একবার মেসেঞ্জারে পিং করে নিতে পারেন। তার কারণ যদি আপনি ভগবানের সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই একবার আমাকে পিং করে নেবেন, কারণ ভগবান তখন এই আশ্রমে আছেন কিনা একটা ব্যাপার। আর তাছাড়াও এই আশ্রমে স্বামী প্রজ্ঞানানন্দজি, যিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, উনি থাকেন, এবং স্বামী নির্গুণানন্দজি থাকেন। দুই সন্ন্যাসী থাকেন এবং একটি ছেলে উজ্জ্বল, ও তিনজন থাকে। তো আপনি যদি এমনিও যান, ওখানে আপনি স্বামীজিদের পাবেন। আপনি দুজন স্বামীজিরা রয়েছেন, আপনি সৎসঙ্গ করতে পারেন নবান্ন। কানাই চন্দ্র কর্মকার, হোয়াট ইজ দ্য আপার মোশন? আমি আপার মোশন বা লোয়ার মোশন নিয়ে কথা বলছিলাম, মোশন ওড়ানো নিয়ে কথা বলছি। মোশন যাতে না থাকে সেই নিয়ে কথা বলছি। ঊর্ধ্ব দিকে যাত্রাও যদি হয়, নিম্ন দিকে যাত্রাও হবে, তাই যাত্রাটাই ওড়ানোর কথা বলছি। মোশন লেস ওয়ার্ল্ডের কথা বলছি, মোশন লেস ওয়ার্ল্ড লেস, এটাই আমার বক্তব্য। আপার মোশন লোয়ার মোশন আমার সাবজেক্ট নয়, মোশন উড়িয়ে দেওয়া আমার সাবজেক্ট। মোশন উড়িয়ে দেওয়া বেদান্তের বিষয়। আপনি সেই চেষ্টা করুন যদি এই বিষয় জানতে আগ্রহী হন। তাছাড়া আপনি যদি অন্য কিছু জানতে আগ্রহী হন, আপনি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চর্চা করুন, তাহলে অন্য কারোর কাছে জিজ্ঞাসা করুন। আচ্ছা, গুরু শব্দের ব্যাখ্যা ও আদর্শ গুরু নির্বাচনের রীতি সম্পর্কে যদি একটু বলেন উপকৃত হই। বিভুব্রত আচার্য, গুরু শব্দের ব্যাখ্যা খুব সহজ। গু এবং রু, যিনি অন্ধকার থেকে আলোতে আপনাকে নিয়ে যাচ্ছেন, এই গুরু শব্দের ব্যাখ্যা।
আর আদর্শ গুরু নির্বাচনের রীতি বলে না ওরকম কিছু হয় না। ঘটনা হচ্ছে আপনি ধরুন ক্লাস ওয়ান না সরি নার্সারিতে ভর্তি হয়েছেন, আধো আধো এবিসিডি বলতে পারেন, তাও পরিষ্কার নয়। তো আপনি একজন ফিজিক্সের টিচার, মানে যে ফিজিক্সের পিএইচডি করছেন, বিভুব্রত বাবু আপনাকে বলছি, যিনি ফিজিক্সে পিএইচডি করছেন, আপনি তার জ্ঞানের পরিমাপটা তো কোনোদিনও করতে পারবেন না। আপনি আধো 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 এবিসিডি বলতে পারেন, আর সে ফিজিক্সে পিএইচডি করছে। ঠিক তেমনই আমরা যখন গুরুকে জানতে যাই না, এই যে গুরু চয়েস করব, রীতি নীতি এসবে যাই, অ্যাকচুয়ালি কোনো রীতিনীতি কাজ করে না। যিনি যার গুরু হন তার সামনে দাঁড়ালেই মন প্রাণ ভরে ওঠে এবং একটা সময় মনে হয় যে আরে এই তো আমার গুরু। আধ্যাত্মিক জগৎ এত রীতিনীতি মেনে হয় না, অন্তরের বিষয় হয়, এবং ভিতর থেকে বলে দেয় আরে ইনি তো আমার গুরু। কারণ আপনার গুরু কতটা আধ্যাত্মিক, মানে কোন গুরু কোন পর্যায়ে রয়েছেন, আপনি হয়তো সবে আধ্যাত্মিক জগৎ শুরু করছেন, বেদান্ত সবে বুঝতে চাইছেন হয়তো, আমি জানি না আপনি কেমন বা আমায় মার্জনা করবেন, আমি বিষয়টা বলছি, হয়তো আপনি সদ্য বুঝতে চাইছেন যে বেদান্তটা কি বুঝি। এবার সেখানে আপনার গুরু ষষ্ঠ ভূমির সমাধিমান পুরুষ, না সপ্তম ভূমির সমাধিমান পুরুষ, নাকি অজাতবাদের সমাধিমান পুরুষ, আপনি কিভাবে বুঝবেন? আপনার পক্ষে তো সম্ভব না। কারণ সে সপ্তম ভূমির সমাধিবান কিনা, ব্রহ্মবিজ্ঞানী কিনা বুঝতে গেলে তো আপনাকেও সপ্তম ভূমির ব্রহ্মবিজ্ঞানী হতে হবে। মানে আপনি এখানে, আপনার গুরু এখানে, আপনি কিভাবে বুঝবেন? তো তখন উপায় কি? না, সামনে দাঁড়ালে মনে হয় আরে ইনি তো আমার গুরু। ভিতর থেকে বলে দেয়, যখন ভিতর থেকে বলে দেয়, ভিতরের ডাককে উপেক্ষা করবেন না, তখনই শিষ্য গুরু চিনতে পারে। তাছাড়া শিষ্যের গুরুকে চেনার রাস্তা নেই। কারণ নার্সারির বাচ্চার পিএইচডি স্কলারের জ্ঞান মাপার ক্ষমতা নেই, হয় না কখনো। আচ্ছা, আর বাবা লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে লাইভ করুন আর আমাকে করতে দেন দয়া করে, জয় বাবা লোকনাথ। ঠিক আছে, আপনি তো এই মেসেজটি করলেন, ইন্ডিয়ান মংস পেজের অ্যাডমিন আমি নই, যিনি অ্যাডমিন তিনি অবশ্যই দেখেছেন, তার যদি মনে হয় তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। আজকে তাহলে এই অবধি থাক। প্রথম দিন যোগাবশিষ্ট সারের প্রাক কথন নিয়ে আলোচনা হলো, সাধ্য মতন সবার উত্তর দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতদূর সম্ভব হয়েছে বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আর পরের দিন বুধবার সন্ধ্যে 8:30টায় এই যোগাবশিষ্ট সার নিয়ে ফিরছি, এবং বুধবার দিনটা বেশিরভাগ দিনই যোগাবশিষ্ট সার নিয়ে আলোচনা হবে। এছাড়া যেমন বৃহস্পতিবার কালকের দিন এবং রবিবার কালকে সন্ধ্যে 8:30 থেকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা শুরু হবে। আবার যতটুকু চলেছিল আলোচনা তারপর থেকে শুরু হবে। আর রবিবারও সন্ধ্যে 8:30 থেকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা হবে। আজ এই অবধি রইল, নমস্কার।